আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এজ সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি রূপী আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যুক্তরাজ্যে 2023 সালের জুন পর্যন্ত নেট মাইগ্রেশন রেকর্ড 9,06,000-এ পৌঁছেছে, জানালো অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই তা লঙ্ঘন করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ইসরায়েল ও হিজবুল্লাহর। ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন আবারও তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 200 ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে আল কুরআন একাডেমি লন্ডনের কুরআন বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস সাম্প্রতিক এক তথ্যে জানিয়েছে, যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন 7,40,000 মনে করা হলেও তা আরও 1,66,000 বেড়ে গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, 2024 সালের জুন পর্যন্ত বার্ষিক নেট মাইগ্রেশন ছিল 7,28,000। যদিও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পূর্বের টরি দলের উন্মুক্ত বর্ডার নীতির কারণে এই সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে নতুন করে কারা আসছেন এবং কারা চলে যাচ্ছেন, কিছু মানুষকে স্বাগত জানানো হচ্ছে, আবার কিছু মানুষকে ঢুকতে না দেবার জন্য বিভিন্ন ধরনের আইন করা হচ্ছে। ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য বিগত বছরগুলোতে সরকার বিভিন্ন ধরনের নিয়ম করেও যেন তা লাগাম টেনে ধরতে পারেনি। Net migration to this country will be in the order of tens of thousands each year. No ifs, no buts. It's important that we have net migration that is in sustainable numbers. We believe sustainable numbers are the tens of thousands. The numbers will come down because we'll be able to control the system. I am committed to bringing those numbers down. এদিকে 10 ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিগত সরকারের নেয়া পদক্ষেপের কারণেই ব্রিটেনে মাইগ্রেশনের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেন। This happened by design, not accident. Policies were reformed deliberately to liberalise immigration. Brexit was used for that purpose, to turn Britain into a one-nation experiment in open borders. কনজারভেটিভ শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন, তার দল সরকারে থাকার সময় ইমিগ্রেশন নিয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছিল তার অনেকগুলোই সঠিক ছিল না। তারা এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে চায়। We need a new approach. We need a hard cap on numbers. We need to move away from mass, low-skill, low-wage migration towards a much, much lower, limited number of high-skill, high-wage migrants. 100,000 মেম্বার হওয়ায় রিফর্ম ইউকে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ইমিগ্রেশন কন্ট্রোল করতে না পারার পরিণতি নিয়ে মন্তব্য করেছেন দলটির প্রধান নাইজেল ফারাজ। Horrendous if you want to get a GP appointment. Horrendous if you want to travel around Britain's motorways. Horrendous if you want your kids or grandkids to ever get a foot onto the housing ladder. ব্রিটেনে ইমিগ্রেশনের লাগাম টেনে ধরতে বিগত সরকার বিভিন্ন নিয়ম করলেও কোনো সরকারই এই ক্ষেত্রে সফল হতে পারেনি। এখন দেখার বিষয়, আগামীতে লেবার সরকারের সময় নেওয়া পদক্ষেপে এই ইমিগ্রেশনের পরিধি কোথায় গিয়ে দাঁড়ায়। মাহমুদুল হাসান তুষার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস। কর্ম ও পেনশন সচিব লিজ ক্যান্ডাল বলেছেন, যেসব তরুণরা কাজ করতে অস্বীকার করবে তাদের বেনিফিট কাট করা হবে। নতুন এই প্রস্তাবের অধীনে সরকার তরুণদের কাজে আগ্রহী করতে এই কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। ইয়াংদের কাজে ফেরানো কিংবা লেখাপড়ার জন্য পর্যাপ্ত সুযোগ না দিয়ে বেনিফিট বন্ধ করলে সমস্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তরুণ প্রজন্ম ও মেয়র সহ কমিউনিটি অ্যাক্টিভিস্টদের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা। তরুণরাই হচ্ছে দেশের চালিকা শক্তি। 18 থেকে 21 বছরের টকবকে যুবক দেশের জন্য নিবেদিত প্রাণ, কিন্তু তারা লেখাপড়া কিংবা কাজে মনোযোগী না হয় ঘটছে বিপত্তি। আসলে সরকার যখন যেটা করে এটা জনগণের ভালোর জন্যই করার চেষ্টা করে। এটার পক্ষেও কেউ বলে, আবার বিপক্ষেও কেউ বলে। আর যাদের ফুল টাইম এডুকেশন করবে না ওদের একটা জব করা উচিত,
তার নিজের জন্য, তার সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই তার একটা জব করা উচিত। আমার কথা হলো যে আপনার ভ্যালু অফ মানি থাকতে হবে। আপনার বাবা আছে, মা আছে, সে তারা চাকরি করবে, করে আপনার শখ পূরণ করবে, আপনার আবদার পূরণ করবে, আপনাকে খাওয়াবে পড়াবে, এটা তো ঠিক না। বেনিফিট যদি বন্ধ করে দেয়, দ্যাটস গুড আইডিয়া। প্রকাশিত সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় 1 মিলিয়ন তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। সংস্কারের অধীনে 18 থেকে 21 বছরের যুবকদের যুব গ্রান্টি প্রশিক্ষণ দেওয়া এবং তাদের কাজে ফিরিয়ে আনার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে ইয়াংদের নেতারা লেখাপড়ার প্রতি বেশি জোর দিচ্ছেন। I think that the government's new law could be very detrimental to people aged 18 to 21. While I understand that their aims are to encourage more people into employment or formal education, I believe that they need to find new ways into finding ways that suit people's career paths by accelerating other opportunities like apprenticeships, degree apprenticeships. I also do encourage people to study and work anyway. Studying and working is great to gain skills, but yeah, that's my position is that people from low income families should receive benefits still, but high income, I think that's up to the government. কর্ম ও পেনশন সচিব লিস ক্যান্ডাল বলেন, এই প্রস্তাবগুলি শিক্ষানবিশ ব্যবস্থার পুনর্গঠন করে আরও বেশি লোককে প্রশিক্ষণের সুযোগ দিয়ে স্বাবলম্বী করা হবে। নরমালি যে আইনটা করছে এটা আমি মনে করি সবার জন্য ভালোই হবে। বাচ্চাদের যে দেখেন এই দেশে বাচ্চাদের পড়াশোনার যথেষ্ট অপরচুনিটি আছে, যে কোনো বয়সের মানুষের পড়াশোনার অপরচুনিটি আছে এবং সাথে সাথে সে জবও করতে পারে। সো এটা আমি কোনোভাবেই খারাপভাবে দেখতেছি না। তাদেরকে হঠাৎ করে বেনিফিট থেকে বন্ধ করে দিলে এটা কিন্তু সমাজে খারাপ অবস্থা পড়বে, অবশ্যই ড্রাগের দিকে বেশিরভাগ ঝুঁকি পড়বে, কারণ তারা তখন চাইবে তাদের সময়টাকে তখন তারা মানে অস্থিরভাবে তারা চিন্তা করবে তাদের, কারণ যেহেতু সরকার থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, হয়তো পারিবারিক থেকে হয়তো না পাইতে পারে, তখন তারা কি করবে? তাদের তো ওই হয়তো এই আর্নের কোনো পথ না থাকলে তারা নানাভাবে নানা অসামাজিক কার্যক্রমে বা অবৈধভাবে আয়ের জন্য চেষ্টা করবে। ইংল্যান্ডে এখন 9.3 মিলিয়ন লোক আছে যারা কাজ করছেন না বা চাকরি খুঁজছেন না। কোভিড-19 পর থেকে 7,13,000 বেড়েছে। অসুস্থতার কারণে প্রায় 3 মিলিয়ন লোক কর্মের বাইরে রয়েছে, যা 2019 সাল থেকে 5 লক্ষ বৃদ্ধি পেয়েছে। আমরা মনে করি যে ইয়াং মানুষের সুযোগ সুবিধা দেওয়া উচিত, ইয়াং মানুষের সাপোর্ট দেওয়া উচিত, আর এগুলো আমরা করলাম। আমরা ইএমআই, বেসরি, ফ্রি স্কুল মিল, ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল এবং ইউথ সার্ভিস আমরা হিউজ ইনভেস্টমেন্ট করলাম এবং আগামীতে আমরা আরও বেশি কাজ করবো ইয়াং মানুষের ট্রেনিং এবং এমপ্লয়মেন্ট, জব অপরচুনিটির ব্যাপারে। এটা করলে আমি হোপ করলাম টাউন হামলেটও আমরা এই যে একটা সরকারে যেটা করতে চাই এটা কিছু হেল্প হইব, আমরা মানুষের উপরে ইমপ্লিকেশনটা কম হইব। যুবকদের জন্য হয় লেখাপড়া না হয় কাজ, নইলে বেনিফিট বন্ধ, এই ঘোষণায় বিরাজ করছে অস্থিরতা। এ থেকে উত্তরণের পথ খুঁজে বের করে সুন্দর সমাধান করবে সরকার, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন। আন্তর্জাতিক। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই তা লঙ্ঘন করা নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া চুক্তির আওতায় ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বৃহস্পতিবারই হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েল অভিযোগ করে। কয়েকটি সন্দেহজনক গাড়ি দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় পৌঁছেছে বলে অভিযোগ করে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে লেবাননের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ইসরায়েলি ট্যাঙ্ক দক্ষিণ লেবাননের 6টি এলাকায় হামলা চালিয়েছে। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ করে হিজবুল্লাহ। উল্লেখ্য, গত বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে 60 দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এই সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না বলে জানানো হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গ। ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন আবারও তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এজন্য কোনো অনৈক্য নয়, ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, ইসকনের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত, সবাইকে শান্ত থেকে সবকিছু মোকাবেলা করতে হবে। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক, কবি, শিল্পীদের ভূমিকা নিয়ে
আলোচনা সভা করে জাতীয় কবিতা পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা যারা আছি, যারা পক্ষে ছিলাম, যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। দুর্বল ব্যাংকগুলোকে তারুণ্য সহায়তা দিতে টাকা না ছাপানোর অবস্থান থেকে সরে এসে বাংলাদেশ ব্যাংক নতুন করে ছাপিয়েছে 22,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, রবিবার থেকে গ্রাহকরা চাহিদা মতোই টাকা পাবেন, তবে সবাই টাকা নিতে গেলে কোনো ব্যাংকই দিতে পারবে না। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এটি নিয়ে মাথা ব্যথা কেন্দ্রীয় ব্যাংকের বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। বিগত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠদের ব্যাংক খাতে লুটপাটে অনেক ব্যাংকের অবস্থাই খারাপ। বিশেষ করে এসএলএম গ্রুপ ও সালমান এফ রহমানের পাহাড় সমান অনিয়মে বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকদের টাকা পর্যন্ত দিতে পারছে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আশ্বস্ত করলেন গ্রাহকদের। জানান, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে, কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কী অবস্থা হয়, এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। এই সাথে আমি আবার এটাও বলবো যে দেশের বা পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে চায়। কোনো ব্যাংকের পক্ষেই কোনো দেশেই এটা টিকে থাকা সম্ভব না। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করবো। তিনি জানান, অর্থ না ছাপানোর অবস্থান থেকে সাময়িকভাবে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকের কথা চিন্তা করে দুর্বল 6টি ব্যাংকে দেওয়া হলো নতুন টাকা। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। ইনিশিয়ালি ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি, এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে। কোনো দুর্নীতি লুটপাটের মাধ্যমে গড়া সম্পদ এখনো কেন বাজেয়াপ্ত করা হলো না, এই প্রশ্ন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ জনগণের কাছে ফেরত দেয়া না গেলে কিসের বিপ্লব? সরকার যোগ্যতা ও দক্ষতার সাথে দেশ চালাতে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে, এমন মন্তব্য করেছেন তিনি। আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তির শ্বেতপত্র সোমবারের মধ্যেই প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। দিন দিন অসহনীয় হচ্ছে নিত্যপণ্যের দর। ফ্যাসিবাদের পতনের পর পেঁয়াজ আলুর মতো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে, সাধারণ মানুষের এমন আশা থাকলেও সেই আশায় গুড়ে বালি ভোক্তাদের। অর্থনীতিবিদরাও বলছেন, চাহিদা অনুযায়ী বাজারে যোগান দেওয়াটাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যিকার অর্থে এটি একটি আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ, যেখানে দুটো জিনিস একসঙ্গে যোগ হয়েছে, ইনফ্লেশন এবং রিজার্ভ ক্রাইসিস। একটু যদি আমরা ঠিক সিদ্ধান্ত না নিই, আমরা কিন্তু হোঁচটকে পড়ে যেতে পারি। তো এই জন্য আমি বলবো যে এখন হয়তো যেটা দরকার, যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের পাশে আমরা সাপ্লাইটাকে কীভাবে ইমপ্রুভ করব। অর্থনীতির চালচিত্র বিশ্লেষণ করে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, ব্যাংকিং ও জ্বালানি খাতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান হলেও কিছু ক্ষেত্রে স্বচ্ছতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল
সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হল? যেহেতু এই পদক্ষেপ, তাহলে তো আর 10টা বছরের মতো সেই একই ঘটনা আমাদের ঘটছে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি। ফিরে আসার পর থাকবে বাদবাকি সংবাদ, সাথে থাকুন।